তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। এই দেখ, হিয়া ফোন করেছে। ওঠ মা। উফ মা, কি হয়েছে? এত সকাল সকাল ডাকছো কেন? একটু ঘুমোতে দাও প্লিজ। তুই ভুলে গেলি আজকে না তোদের ভার্সিটিতে নবীন বরণ? আজ ভার্সিটিতে তোর প্রথম দিন, আর আজ কি না তুই দেরি করে যাবি? তোদের আজ 9:30-এ যেতে বলেছে, এখন 8:45 বাজে। তুই কখন উঠবি, কখন রেডি হবি, আর কখনই বা যাবি? আর এই দেখ, হিয়া এই পর্যন্ত কতগুলো ফোন দিয়েছে, এদিকে তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। মায়ের এই কথা শুনে তোর ঘুম থেকে লাফ দিয়ে উঠেছে। আসলেই তো আজকে যে ভার্সিটিতে তাদের নবীন বরণ, সেটা সে ভুলেই গেছে। তোর তাড়াতাড়ি করে হিয়াকে কল দিল। হিয়া ফোন ধরেই তুরকে এক গাদা বকা শোনালো। তারপর তুর বলল 30 মিনিটের মধ্যেই সে বাসা থেকে বের হবে। এই বলে সে ফোন রেখে তাড়াতাড়ি করে ব্রাশ করে মুখ ধুয়ে নিল। তারপর রেডি হতে চলল। সে আর শাড়ি পরবে, এটাই তাদের বান্ধবীরা মিলে আগেই প্ল্যান করে রেখেছিল। তাই সে একটি গোলাপি রঙের শাড়ি পরল। মুখে ক্রিম আর পাউডার দিয়ে, চোখে একটু কাজল আর আইলাইনার দিল, আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক লাগালো। তারপর তার কোমর অবধি চুলগুলো আঁচড়িয়ে খোপা করবে ভাবলো। তারপর ভাবলো, না, চুলগুলো ছেড়েই রাখি। তাই সে চুলগুলো ছেড়ে রেখে কানের পিছন দিকে চুলে কৃত্রিম সাদা রঙের গোলাপ লাগিয়ে দিল। তারপর হাতে রেশমি চুড়ি আর ঝুমকো কানের দুল পরল। ব্যাস, সে রেডি। এতেই যেন তাকে অপসরি লাগছে। সে মাকে বলে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মা বলল নাস্তা করে যেতে, কিন্তু নাস্তা করলে আরও দেরি হয়ে যাবে। তাই সে বলল বাহির থেকে কিছু খেয়ে নেবে। তাই মা আর জোর করলেন না। এ বাবা, এখানেই তো দেখি 9:20 বেজে গেল। ভার্সিটিতে যেতে তো প্রায় 25 মিনিট লাগবে। কি হবে এখন? আর প্রথম দিনই কিনা আমি দেরি করে ফেললাম। সবাই তো মনে হয় এতক্ষণে এসে পড়েছে, আর আমি যেতে যেতে তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে। অথচ সবাইকে বলেছিলাম আমি আগে যাব, আর আমি কিনা সবার শেষে যে পৌঁছাবো। ভাবতেই কেমন লাগছে। এইসব ভাবতে ভাবতে তুর তাড়াতাড়ি করে তার হাঁটার গতি বাড়িয়ে দিল। তাড়াহুড়ো করে রাস্তা পার হতে যেতেই একটা কারের সামনে পড়ল সে। যদি সময় মতো কারটা না থামাতো, তাহলে তো আজ মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তোর কিছুক্ষণ আগের কথা ভেবে পুরো থমকে গেছে। আর একটু হলেই তো মারাত্মক ঘটনা ঘটে যেত। আল্লাহ বাঁচায় দিছে। এমন সময় গাড়ি থেকে একজন ছেলে বেরিয়ে আসলো, আর সে ছেলেটি তুরের সামনে এসে বলল, এই মেয়ে, দেখে চলতে পারো না? মরা এত শখ হলে অন্য গাড়ির সামনে যেতে পারো না? বেছে বেছে আমার গাড়ির সামনে করতে হলো তোমার, হ্যাঁ? ছেলেটি কি বলছে তুরের সেদিকে কোনো খেয়ালই নেই। সে তো ছেলেটিকে দেখতে ব্যস্ত। তার সামনে কিনা এত সুদর্শন একটি ছেলে দাঁড়িয়ে আছে। সে ছেলেটির মাথা থেকে পা অবধি পরখে ব্যস্ত। পরনে সাদা রঙের একটি ফুল শার্ট। ফুল শার্টটার হাতগুলো গুটিয়ে রেখেছে কোনোই পর্যন্ত। শার্টের সাথে জিন্স প্যান্ট পরেছে। ছেলেটি তার থেকেও অনেকটাই লম্বা। সে তো 5 ফিট 3 ইঞ্চি, তাহলে ছেলেটি 5 ফুট 8 ইঞ্চির মতো হবে মেবি। ছেলেটি অনেক ফর্সা, চুলগুলো এতটাই সিল্কে যে বাতাসে উঠছে আর ঝিলিক মারছে। আর সবচেয়ে বেশি সুন্দর যেটা, তা হলো ছেলেটির বাদামি চোখ। এ চোখ দেখেই যেন তার হার্টবিট কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। সে অপলক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। এইদিকে সামনের ছেলেটি এতক্ষণে তুরের দিকে নজর দিল। মেয়েটি তার মতোই ফর্সা, কোমর অবধি চুল, হাইটে তার থেকে ছোট, আর বয়সেও হবে তার থেকে ছোট। মেয়েটি মনে হয় ভয় পেয়েই তাই এমন করে তাকিয়ে আছে। তারপর ছেলেটি তুরের হাত ধরে আলতো ধাক্কা দিতেই তুরের হোশ ফিরে। তারপর ছেলেটি তুরকে উদ্দেশ্য করে বলল, সেকেন্ড টাইম থেকে দেখে শুনে তারপর রাস্তা পার হওয়া, ঠিক আছে? এটা বলে সে ছেলেটি গাড়িতে যাওয়া ধরেছিল। তুর পথ আটকিয়ে বলল, 1 মিনিট দাঁড়ান প্লিজ। আপনার নামটা কি জানতে পারি? কারণ যে আমাকে আজ এত বড় বিপদ থেকে বাঁচালো, তার নামটা তো জেনে রাখা উচিত, তাই না জনাব? ছেলেটি বলল। আমি রিফাইস রুদ্ধ। তারপর তুর বলল, ও, খুব সুন্দর নাম। আর আমি হলাম তাজরিন তুর। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমার বাবা একজন ব্যবসায়ী, আমার মা হাউসওয়াইফ, আর আমি পরিবারের একমাত্র মেয়ে। পরিবারে আমি, মা আর বাবা থাকি। আমি ছোটবেলা থেকেই একটু চঞ্চল, তবে খুব মিশুকে, আর সবাইকে খুব সহজেই আপন করে নিতে পারি। আর
এইটুকু বলতেই রুদ্ধ তুরকে এক ধমক দিল। এই মেয়ে, তোমার মাথায় কি সমস্যা আছে? আমি তোমার নামই তো জানতে চাইনি, আর সেখানে তুমি কিনা তোমার বংশ পরিচয় দিচ্ছ। হ্যাঁ, যত সব পাগল। এইটা বলে রুদ্ধ গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। এইদিকে এদের এই কাণ্ড কারখানা দেখে রুদ্রের গাড়িতে থাকা তার 3 বন্ধু হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। শেষে কিনা রুদ্রের সাথে এত বকবক করার মতো সাহস দেখালো। মেয়েটি তো জানে না রুদ্র কতটা রাগে। রিফাইজ রুদ্র এইবার মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্র। তোর যে ভার্সিটিতে ভর্তি হয়েছে, রুদ্র সে ভার্সিটির স্টুডেন্ট, বাট তারা কেউই কাউকে চিনে না। রুদ্র যেমন অনেক ভালো স্টুডেন্ট, তেমনি তার গানের গলা দিয়েই সবাই তাকে চিনে। রুদ্র অনেক ভালো গান গায়। ভার্সিটিতে কোনো অনুষ্ঠান হলে সেই গান গায়। তার জন্য তো ভার্সিটির সব মেয়েরাই পাগল, সবাই তাকে দেখেই ক্রাশ খায়। কিন্তু তার এই প্রেম ভালোবাসা ভালো লাগে না, তাই সে কাউকে পাত্তা দেয় না। রুদ্রের আজ ভার্সিটিতে গান গাইতে হবে, তো সে এবং তার বন্ধুরা ভার্সিটিতেই যাচ্ছে। রুদ্রের বাবা একজন নামকরা ডাক্তার আর মা শিক্ষক। তার একটি ছোট বোন আছে যে এইবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। তোর হাঁ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে যে তার জন্য কত ছেলেরা পাগল, সে তাদের পাত্তা দেয় না। আর এই ছেলেটি কিনা আমাকেই অ্যাভয়েড করলো, আশ্চর্যজনক। হঠাৎ তার খেয়াল হলো তার দেরি হয়ে যাচ্ছে, তাই সে আর না দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি চলল। সে ভার্সিটিতে এসে দেখলো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তোর তার বেস্ট ফ্রেন্ড হিয়া আর রোজাকে খুঁজে পেয়েছে, তো সে তাদের কাছেই যাচ্ছে। হিয়া তুরকে দেখে বলল। এতক্ষণে তোর আসার সময় হলো? রোজা বলল। হিয়া বলল, তুই নাকি 30 মিনিটের মধ্যে আসতেছিস, তাহলে এত দেরি হলো কেন? তুর বলল। দোস্ত, আই অ্যাম ইন লাভ। তুরের কথা শুনে হিয়া আর রোজা তো পুরো অবাক। তুর কি বলছে? যে মেয়ে কিনা এতদিন একটাও প্রেম করেনি, যে মেয়ের জন্য এত ছেলেরা পাগল, সে কাউকেই পাত্তা দেয়নি, আর এখন সেই কিনা এই কথা বলছে। তারা যেন তাদের কানকে বিশ্বাস করতে পারছে না। তোর ওদের এই অবস্থা দেখে বলল। আরে সত্যি বলছি। পরে তারা দুজন একসাথে বলে উঠল, কার প্রেমে? নাম কি? আর সে কে? পরে তুর বলল তার নাম রুদ্ধ। তুর সকালের সব ঘটনা খুলে বলল। সব ঘটনা শুনে হিয়া আর রোজা তুরকে প্রথমে কিছুক্ষণ বকাবকি করলো, কারণ আজ অনেক বড় বিপদ হতে পারত। তারপর তারা জিজ্ঞেস করলো ছেলেটি কোথায় থাকে, কী তার পরিচয়। তুর মন খারাপ করে বলল সে কিছুই জানে না। সে ছেলেটিকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে। তখন যদি কোনো রকমের ছেলেটির ফোন নাম্বার নিয়ে রাখতো কতই না ভালো হতো। কিছু ভালো লাগছে না। কেন এই কথাটা আগে মাথায় আসলো না? এখন সে কিভাবে ছেলেটির খোঁজ পাবে? তাহলে কি আর কখনই তাদের দেখা হবে না? না, সে আর ভাবতে পারছে না। এমন সময় তুরের বাসা থেকে ফোন আসলো। তুরের মা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন, ওনার ডায়াবেটিস বেড়ে গেছে। তুরের বাবা তার মাকে নিয়ে ডাক্তারের কাছে এসেছেন। তুর যেন এখনই বাসায় যায়। তোর কথাটি শুনে আর এক মুহূর্ত দেরি করেনি। রোজা আর হিয়াকে বলে সে ভার্সিটি থেকে বেরিয়ে পড়লো। তোরও ভার্সিটি থেকে বের হলো। এমন সময় রুদ্ধ স্টেজে উঠলো গান গাওয়ার জন্য। মাত্র 2 মিনিটের জন্য তোর তার রুদ্ধকে দেখতে পেল না। সে যদি আর 2 মিনিট থেকে যেত তাহলে নিশ্চিত আজকেই সে রুদ্ধের পরিচয় জানতে পারত। বাট আফসোস তার হলো না। তাহলে তুরের কবেই বা আবার রুদ্ধের সাথে দেখা হবে, আর কবেই বা রুদ্ধের পরিচয় জানবে, আর আদৌ কি তাদের আবারও দেখা হবে? রুদ্ধকে স্টেজে উঠতে দেখে সবাই আনন্দে হই হুল্লোড় করা শুরু করে দিল। তাদের ক্রাশ বয় গান গাইবে বলে কথা, হই হুল্লোড় না করলে কি চলে? রুদ্ধ গান গাওয়া শুরু করলো। বেনি খুলে এলো চুলে, আসো যখন দেখি, এই পরাণ জুড়ে ডাইক্কা চলে ভাগবাকুম পাখি। রুদ্ধ গান শেষ করে স্টেজ থেকে নেমে তার বন্ধুদের কাছে চলে আসলো। রুদ্ধের 3টা বন্ধু, তারা হচ্ছে শান্ত, মাহাদ, নাই। এরা রুদ্ধের বেস্ট ফ্রেন্ড। তো তারা কিছুক্ষণ আড্ডা দিল ক্যাম্পাসে। তারপর তারা যে যার বাসায় চলে আসলো। এইদিকে রোজা আর হিয়া তো রুদ্ধের গান শুনে পুরোই ফিদা। এই প্রথম তারা সরাসরি এত সুন্দর কণ্ঠের গান শুনেছে, কিন্তু তারা বুঝতেই পারেনি আসলে তাদের বেস্টি তুর এই ছেলেটিরই প্রেমে পড়েছে। তোর বাসায় এসে দেখলো বাবা তার মাকে নিয়ে ডাক্তারের কাছ থেকে মাত্র আসলো। তুর তার মাকে যে জড়িয়ে ধরলো।
তার মা তুরের মাথায় হাত বুলিয়ে দিল। বাবা বললেন ওনার কাজ আছে, তাই এখনই ওনার বের হতে হবে। তুর যেন তার মাকে দেখে রাখে। তুর তার বাবাকে বলে দিল উনি যেন চিন্তা না করে, তুর তার মায়ের খেয়াল রাখবে। বাবা নিশ্চিন্তে কাজে গেলেন, কারণ তিনি জানেন তুর তার দায়িত্ব ঠিকভাবেই পালন করবেন। তুর তার মাকে বিশ্রাম নিতে বলে সে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে সে মায়ের কাছে বসে মায়ের সাথে গল্প করতে লাগলো। তারপর মায়ের রুম থেকে এসে গোসল সেরে নামাজ পড়ে নিল। এরপর বাবা আসলে একসাথে দুপুরের খাবার খেলো। তোর দুপুরের খাবার শেষ করে মাকে ওষুধ খাইয়ে নিজের রুমে আসলো একটু বিশ্রাম নেওয়ার জন্য। এমন সময় তার মেসেঞ্জারে ভিডিও কল আসলো। আসলে তাদের 3 বান্ধবীর একটা মেসেঞ্জার গ্রুপ আছে। তোর ফোন রিসিভ করলো। তারপর হিয়া আর রোজা তার মায়ের কথা জিজ্ঞেস করলো। তারপর বলল তাদের তো পরশু দিন থেকেই ক্লাস শুরু হবে, তোর আসবে নাকি? তোর বলল আসবে। তোর তাদের থেকে জানতে চাইলো আজকে নবীনবরণ অনুষ্ঠান সম্পর্কে। তারা দুইজন তুরের কাছে আজকের পুরো দিনের ঘটনা বিশ্লেষণ করলো। তারপর হিয়া বলল, জানিস তোর আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে এক সিনিয়র ভাইয়ার গান। তার গানের গলাতে কি সুন্দর, কি যে বলবো তোকে। একবার যদি তার গান শুনতি পুরো ফিদা হয়ে যেতি। রোজা বলল, আমরা তো অলরেডি ফিদা হয়ে গিয়েছি। শুধু আমরাই নয়, পুরো ক্যাম্পাসের সব মেয়েরাই তার উপর ফিদা। দেখতে যেমন সুন্দর তেমনই সুন্দর তার গানের গলা। তো তোর ফোনে কথা বলা শেষ করে শুয়ে শুয়ে ভাবছে আজকে সেই ছেলেটার কথা যার প্রেমে কিনা সে হাবুডুবু খাচ্ছে। তার কথা ভাবতেই তোর ঘুমের দেশে পাড়ি দিল। রুদ্দু বাসায় যেয়ে ফ্রেশ হয়ে তারপর নিচে নামলো সবার সাথে দুপুরের খাবার জন্য। আজকে তার মা বাবা দুজনেই বাসায়। তো খাবার খেতে খেতে রুদ্রের বোন আদ্রি রুদ্রকে বলল, ভাইয়া তুমি তো আজকে জাস্ট ফাটিয়ে দিয়েছো। সবাই তোমার গান শুনে তো পুরো হা করেছিল। সবাই তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। তুমি তো সবসময় ভালো গান গাও, আর আজকে যেন একটু বেশি ভালো গেয়েছো। রুদ্র আদ্রির কথা শুনে মুচকি হেসে বলল। ধন্যবাদ ছোটু। এইদিকে রুদ্রের বাবা বলে উঠল, দেখতে হবে না ছেলেটা কার। এমন করে বলছে যেন ছেলেটা ওনার একার। ছেলেটা আমারও, এটা ভুলে যেও না। আমি কি বলেছি নাকি একা আমার? ছেলেটা তো আমাদের, তাই না রুদ্রের জননী? রুদ্র আর আদ্রি তাদের বাবা মায়ের কথা শুনে খাবার গিলছে আর হাসছে। কথার মাঝেই রুদ্র জানতে পারল বিকেলে নাকি তার ফুপু আসবেন। এটা শুনে রুদ্রের কাশি উঠে গেল। ফুপু আসবেন তো সমস্যা নেই, কিন্তু তার সাথে যে ফুপাতো বোন মিলিও আসবে। এই মেয়েটার তো গায়ে পড়ার স্বভাব, এইটাই বড় সমস্যা। এই মেয়েটা রুদ্রকে অনেক পছন্দ করে, কিন্তু রুদ্র তাকে পছন্দ করে না। সে এখানে আসলেই রুদ্রকে খালি বিরক্ত করে। এই বিরক্ত করার জন্য রুদ্র যে তাকে কত কথা শোনায় তাও তার কোনো হেলদোল নেই। তাই তো রুদ্র যতটুকু পারে মিলির থেকে দূরত্ব বজায় রাখে। রুদ্র খাবার শেষ করে চুপচাপ রুমে এসে পড়ল আর ভাবছে কি করে এই মিলিবিলির কাছ থেকে নিস্তার পাওয়া যায়। যা গিয়ে বিকেলেরটা বিকেলেই ভাবা যাবে, এখন একটু ঘুমাই আমি। এই বলেই রুদ্র একটা ভাত ঘুম দিল। রুদ্র ঘুম থেকে উঠে তার বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে গেল। এইদিকে মিলিরা এসেছে সন্ধ্যার পর। মিলি তো এসেই রুদ্রের খোঁজ করলো। পরে জানতে পারলো সে একটু বেরিয়েছে, তাই মিলি রুদ্রের অপেক্ষা করতে লাগলো। রুদ্র বাসায় এসেছে রাত 10টায়। ইচ্ছে করে দেরি করে ফেলেছে, কারণ বাসায় আসলে এই মিলিবিলির পেঁচাল পড়তে হবে, তাই সে দেরি করে বাসায় ফিরল। রুদ্র বাসায় ভিতরে ঢুকতে না ঢুকতেই মিলি এসে রুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়লো। এই একটা বেহাইয়া মেয়ে। রুদ্র যত বলবে এই মেয়ে যেন তার থেকে দূরে থাকে। কার কথা কে শোনে? এই বেয়াদব মেয়েটা সবসময় রুদ্রের সাথে চিপকায়া থাকে। রুদ্রকে জড়িয়ে ধরার জন্য রুদ্রের হাতে কত থাপ্পড় খেয়েছে, অথচ বেহায়ার মতো আবারও সে একই ভুল করলো। রুদ্র মিলিকে ছাড়ানোর চেষ্টা করছে, বাট মিলি ছাড়ছে না। দেখে রুদ্র মিলির গালে সপাটে একটা চর বসিয়ে সোজা নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে ফেললো। রুদ্র ফ্রেশ হয়ে নিজের রুমে বসে থাকলো, কারণ সে জানে এখন বের হলে মিলি তাকে কাঁচাই গিলি খাবে। এইদিকে তার প্রচুর খিদেও পেয়েছে। এমন সময় আদ্রি রুদ্রের দরজা নক করছে। মা তাকে ডাকছে খাবার খেতে আসার জন্য। রুদ্র জানালো তার খাবার যেন উপরে পাঠিয়ে দেওয়া হয়। আদ্রি আর শব্দ না করে সোজা চলে গেল রুদ্রের জন্য খাবার আনতে। খাবার নিয়ে আদ্রি রুদ্রের রুমে ঢুকলো। আদ্রি বলল, কি ব্যাপার ভাইয়া,
রুমে খাবার নিয়ে আসতে বললে কেন? ওই মিলির জন্য যায়নি, জানিসই তো মিলি কেমন মেয়ে। এইটা শুনে আদ্রি বুঝতে পারলো মিলি আজও তার ভাইকে খুব ডিস্টার্ব করেছে। মিলির এই গায়ে পড়া স্বভাবের জন্য আদ্রিও তাকে পছন্দ করে না। মিলির মা তো চায় রুদ্রের সাথে মিলির বিয়ে দিতে, বাট আদ্রি মিলিকে তার ভাবির জায়গায় বসাতে চায় না। সে চায় এমন একজন তার ভাবি হবে যে কিনা তার ভাইকে এবং তার পরিবারকে খুব ভালোবাসবে, তার ভাইকে তার ভাইয়ের মতোই বুঝবে। আদ্রি চায় তার ভাইয়ের বউয়ের সাথে তার সম্পর্ক পুরো বন্ধুর মতো হবে, কিন্তু মিলি তো তাকে একটুও সহ্য করতে পারে না। আর তাই আদ্রি চায় না মিলির মতো এমন একটা মেয়ে তার ভাইয়ের বউ হোক। আর সে জানে তার ভাই কিছুতেই এমন একটা মেয়ে বিয়ে করবে না। যাই হোক, এইসব চিন্তাভাবনা আদ্রি এক সাইডে রেখে তার ভাইকে খাবার দিয়ে চলে গেল। দেখতে দেখতে 2 দিন চলে গেল। আজকে তুরের ক্লাস আছে, যার জন্য সে নাস্তা করে রেডি হচ্ছে। সে ক্যাম্পাসে ঢুকেই দেখলো হিয়া আর রোজা তার জন্য অপেক্ষা করছে। তুরকে দেখেই তারা এগিয়ে আসলো। তারপর 3 বান্ধবী একসাথে ক্লাসে ঢুকলো। তারা ক্লাসে যেয়ে বসে পুরো ক্লাসরুম দেখছে। ক্লাসে বসে এখন যে যার মতো আড্ডা দিচ্ছে। কেউ বান্ধবীদের নিয়ে হাসি ঠাট্টা করছে, কেউ বা গল্প করছে। এত কিছুর মাঝে তুরের চোখ গেল একটি মেয়ের দিকে। সে একা একা বসে আছে। তুর ভাবলো সবাই সবার বান্ধবীদের সাথে বসে আছে, তাহলে এই মেয়েটা একা একা বসে আছে, ওর মেবি কোনো বান্ধবী নেই। তাই তুর হিয়া আর রোজাকে নিয়ে মেয়েটির সাথে পরিচিত হতে গেল। পরিচিত হতে গিয়ে জানতে পারলো মেয়েটির যে বান্ধবী ছিল সে অন্য ক্যাম্পাসে ভর্তি হয়েছে, আর আজকেই প্রথম ক্লাস, তাই তেমন কাউকে চিনে না। তোর মেয়েটির সাথে বন্ধুত্ব করে নিল। আজ থেকে তারা 4 বান্ধবী, সে, হিয়া, রোজা আর হচ্ছে আদ্রি। হ্যাঁ, এই সে আদ্রি যে কিনা রুদ্রের বোন। তোর তার অজান্তেই তার পছন্দের মানুষটার বোনের সাথে বন্ধুত্ব পাতিয়ে নিল। পছন্দের মানুষটার বোনের সাথে তো দেখা হলো, এখন সে মানুষটার সাথে দেখা হলেই হয়। তোর ক্লাস শেষ করে রাস্তার পাশে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে। সেদিন রাস্তার এই দিকটাতেই রুদ্রের সাথে প্রথম দেখা হয়েছিল। সেদিন রুদ্র গাড়ি থামিয়ে এই দিকটাতেই তার সাথে চিল্লাচিল্লি করেছে, তারপর তাকে পাত্তা না দিয়ে চলে গেল। এখনও সেদিনটার কথা তার পুরো মনে আছে। রুদ্রের প্রতিচ্ছবি এখনও তার সামনে ভেসে ওঠে। সে আজ এখানে অপেক্ষা করছে, তার ভাবনা যদি আজও রুদ্রের সাথে দেখা হয়। কিন্তু আফসোস, আজকেও রুদ্রের সাথে তার দেখা হয়নি। দেখা হবেই বা কী করে? তুরের সপ্তাহে মাত্র 2 দিন ক্লাস আছে, আর যে 2 দিন তুরের ক্লাস আছে সেদিন রুদ্রের ক্লাস নেই। আর রুদ্র ক্যাম্পাসেও আসেনি, তাহলে হয়তো ভাগ্যক্রমে একবার হলেও তাদের দেখা হতো। তবে তুর যদি জানতো রুদ্র এই ভার্সিটিতে পড়ে, তাহলে যে করেই হোক সে রুদ্রকে খুঁজে বের করত। রুদ্র তার মায়ের কাছ থেকে জানতে পারল মিলি তাদের বাসায় কিছুদিন থাকবে, তাই সে সিদ্ধান্ত নিল সে কিছুদিনের জন্য ট্যুরে যাবে। মূলত সে মিলির থেকে বাঁচতেই সে যাচ্ছে। আপাতত ঘুরে নিজেকে সতেজ করে আসা যাবে, আর একদিক থেকে মিলির হাত থেকেও বেঁচে যাবে। তাই সে তার 3 বন্ধুকে নিয়ে আগামীকালই রওনা দেবে কক্সবাজারের উদ্দেশ্যে। তাই সে তাদের মেসেঞ্জার গ্রুপে কল দিয়ে শান্ত, মাহাদ আর নাইমকে জানিয়ে দিল তারা কাল সকাল সকালই রওনা দিবে। তারপর সে ব্যাগ গুছাতে শুরু করলো। ব্যাগ গুছানো সে সবার সাথে ডিনার করলো আর সবাইকে বলল সে কাল সকালেই যাবে। তারপর সে ঘুমাতে চলে গেল। পরের দিন সকালে রুদ্র বেরিয়ে পড়ল। কয়েক ঘন্টাতেই তারা পৌঁছে যায়। দেখতে দেখতে 15 দিন চলে গেল। এই 15 দিনে তোর প্রতিটি দিন সেই কৃষ্ণচূড়া গাছের নিচে রুদ্রের পথ চেয়ে বসে থাকতো, বাট একদিনও রুদ্রের সাথে দেখা হয়নি। এই 15 দিন তুরের সাথে আদ্রিরও খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তোর যে রুদ্র নামের কোনো এক ছেলেকে অনেক ভালোবাসে সেটা এখন আদ্রিও জানে। তোর প্রতিটা প্রহর গুণে প্রতিটা দিন অপেক্ষা করে থাকে রুদ্রের জন্য, সেটা হিয়া, রোজা, আদ্রিও জেনে গেছে। তারা প্রথম ভাবতো তোর মনে হয় মজা করছে, কিন্তু যত দিন যায় তোরের মুখ থেকে হাসি চলে গেছে। সে কেমন যেন সব কিছু থেকে দূরে সরে যাচ্ছে। না ঠিক মতো পড়াশুনো করছে, না সবার সাথে ঠিক মতো কথা বলছে।
তুরের এতটা অবনতি দেখে তাদের কাছেও খুব খারাপ লাগছে। একটা অচেনা অজানা ছেলের দেখা পাওয়ার জন্য যে তুর এতটা পাগলামি করবে তারা ভাবতেও পারেনি। ভালোবাসা কি কোনো বাঁধ মানে? মানুষ যাকে ভালোবাসে তার প্রতি আলাদাই একটা অনুভূতি কাজ করে। সে শত চেষ্টা করলেও মানুষটাকে ভুলে থাকার দায়। সেখানে সে মানুষটা হোক না অচেনা, হোক না অজানা, যাই হোক, তুরের বান্ধবীরা চাইছে একবার এর জন্য হলেও যেন তুরের সেই স্বপ্ন পুরুষের সাথে তুরের দেখা হোক। তারা তাদের বান্ধবীর কষ্ট আর দেখতে পাচ্ছে না। আদ্রি তো একবার বলেই ফেলেছে, আমার ভাইয়ের নামও রুদ্ধ। তুর যদি আমার ভাইকে পছন্দ করতো তাহলে তুরকে সে তার ভাবি বানাতো। রোজা, হিয়া, আদ্রির ভাই মানে রুদ্ধের পিক দেখলেও তোর কখনোই দেখার আগ্রহ প্রকাশ করেনি, কারণ সে তো একজনের মন প্রাণ দিয়ে ভালোবাসে। তাহলে সে অন্য কোনো ছেলের পিক দেখবে কেন? পৃথিবীতে তো কত মানুষের নামই একরকম আছে। এটা ভেবে তোর কখনো পিক দেখার আগ্রহ দেখায়নি। কিন্তু সে যদি জানতো যে তার স্বপ্ন পুরুষটি হলো আদ্রির ভাই, তাহলে কি এতদিন এভাবে অপেক্ষা করা লাগতো? ওইদিকে রুদ্ধ সেই 15 দিন চট্টগ্রাম শহরে অনেক জায়গাতেই ঘুরেছে। ঘোরাঘুরি শেষে আর সে কুমিল্লায় মানে তার বাসায় ফিরেছে। আগেই আসতো, কিন্তু মিলি এতদিন এইখানে ছিল। কাল তার বাবা এসে তাকে নিয়ে গিয়েছে, তাই রুদ্ধ আজ তার বাসায় ফিরেছে। আসার সময় মায়ের জন্য, বাবার জন্য আর তার একমাত্র বোনের জন্য অনেক গিফট এনেছে। তো আদ্রি তো গিফট পেয়ে সেই খুশি। তারপর সে তার ভাইয়ের কাছে গল্প শুনতে বসে পড়ল। এতদিন রুদ্ররা কোথায় কোথায় ঘুরেছে এইসব গল্প রুদ্র সব কিছু তার বোনকে বলল। কোথায় ঘুরেছে, কত আনন্দ করেছে সব কিছু বলল। তারপর রুদ্র আদ্রিকে জিজ্ঞেস করলো তার ক্লাস কেমন চলছে, ঠিকমতো ক্লাসে যায় নাকি এইসব। আদ্রি বলল খুব ভালো, সে ঠিকমতো ক্লাসে যায়, ক্লাস করে। তারপর এক সময় আদ্রি বলল, ভাইয়া জানো, আমার না একটা নিউ ফ্রেন্ড আছে। সে রুদ্ধ নামের কোনো এক ছেলেকে খুব ভালোবাসে, কিন্তু সে তার না জানে কোনো পরিচয় আর না জানে কোনো ঠিকানা। আমাদের নবীনবরণের দিন তার সাথে সে ছেলের দেখা হয়েছিল। সে এখনো ওই ছেলের অপেক্ষার প্রহর গোনে। তার ভাবনা একদিন না একদিন ওই ছেলের সাথে দেখা হবেই। রুদ্র শুনে বলল, খুব ইন্টারেস্টিং তো। এখনকার দিনে এরকম একতরফা ভালোবাসা খুব কমই দেখা যায়। আদ্রি বলল, এক মাস পর তোর মন খারাপ করে ক্লাসে বসে আছে, আর তার পাশে হিয়া, রোজা আর আদ্রি বসে আছে। এই কিছুক্ষণ আগের ঘটনা। তুরের পাশে রুদ্ধ তার হাত ধরে বসেছিল, আর তুর রুদ্ধের দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়েছিল। কিন্তু হঠাৎ কারো চিল্লাচিল্লিতে তুরের হুঁশ ফিরে। তুর দেখে তার সামনে তার ক্লাস টিচার অগ্নি চোখে তাকিয়ে আছে। তুর যখন জেগে জেগে স্বপ্ন দেখতে ব্যস্ত, তখনই স্যার তুরকে পড়া জিজ্ঞেস করার জন্য দাঁড়াতে বলে। বাট তুরের সেদিকে কোনো হুঁশই নেই, তাই স্যার তুরের সামনে এসে তুরকে বকা দিয়ে ক্লাস থেকে বের করে দেয়। স্যারের ক্লাস শেষে তুর ক্লাসের ভিতরে ঢুকেই চুপচাপ মন খারাপ করে বসে আছে। এইভাবে আর কয়দিন? এতটা দিন তো হলো, অথচ রুদ্ধের সাথে তার দেখা হয়নি। সে কৃষ্ণচূড়া গাছের কাছে অপেক্ষায় থাকতো, কিন্তু রুদ্ধের দেখা পেত না। এর উপর আবার রুদ্ধকে নিয়ে তার হ্যালুসিনেশন হয়। বারবার সে দেখে রুদ্ধ তার পাশে আছে, কাছে আসে, কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারত এটা তার মনের ভ্রম। এই জন্য সে মানসিকভাবে আরও ভেঙে পড়েছে। তুরে যাতে মন ভালো হয়ে যায়, তাই আদ্রি ঠিক করলো আজকে তুর, হিয়া আর রোজাকে তার বাসায় নিবে। সেখানে তারা অনেক মজা করবে, আর তাতেও যদি না হয় তাহলে তার ভাইয়াকে বলবে একটা গান শুনিয়ে দিতে। তাহলে নিশ্চয়ই তুরের মন ভালো হবেই হবে। এতদিন তুরকে আদ্রি অনেকবারই বলেছে তার বাসায় যেতে, কিন্তু তুর যায়নি। তাই আজকে আদ্রি তুরকে জোর করে নিয়ে যাবে। তো তাদের ক্লাস শেষে তুর কিছুক্ষণ অপেক্ষা করতে চাইল রুদ্রের জন্য, কিন্তু আদ্রি তুরকে অপেক্ষা করতে না দিয়ে তুরকে জোর করে তার বাসার উদ্দেশ্যে রওনা দিল। সাথে হিয়া, রোজাকেও নিল। আদ্রি তুরদের তার বাসায় নিয়ে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ল। যেহেতু তার মা স্কুলে
তাই তারই অপয়েন্ট করতে হলো। আদ্রিকে হাতে হাতে সাহায্য করে দিল তাদের কাজে সাহায্য করার আন্টি। তো আদ্রি এইবার তুরকে নিয়ে তাদের পুরো বাসা ঘোরাতে নিয়ে গেল। দোতলা বিলাসবহুল বাড়ির তার পাশে গোলাপ, টিউলিপ, রজনীগন্ধা ফুলের বিশাল বাগান। বাগান দেখতে দেখতে হঠাৎ তুরের নজর পড়ল দোতলায় একটা ছেলে, এক হাতে কফির মগ আর এক হাতে ফোন। ফোনে কথা বলছে আর ধোয়া ওঠা কফির মগে চুমুক দিচ্ছে। সে ছেলেটি যে আর কেউ নয়, এই যে তুরের সেই স্বপ্ন পুরুষ। তুর প্রথমে ভেবেছিল তার মনের ভ্রম, কিন্তু যখন সে বুঝলো যে এটা সত্যি, তখন সে যেন আকাশের চাঁদ হাতে পেল। সে আগে পরে কিছু না ভেবেই ছুটতে লাগলো রুদ্রের কাছে। আবেগে সে রুদ্রের হাত চেপে ধরল। সে যেন কথা বলতেই ভুলে গেছে। কি বলবে সে? তার এখন কি রিয়াকশন দেওয়া উচিত তার মাথায় কিছুই আসছে না। সে শুধু তার স্বপ্ন পুরুষের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অবশেষে এত অপেক্ষার পর সে তার স্বপ্ন পুরুষে দেখা পেল। তোর হঠাৎ এভাবে ছুটে কেন গেল সেটা জানার জন্যই রোজা, হিয়া, আদ্রিও ছুটে গেল। তারা যেয়ে দেখে তোর রুদ্রের হাত ধরে তার দিকে চেয়ে আছে। আর রুদ্র কি ঘটলো সেটা এখনও তার মাথায় আসেনি। এই মেয়েটা হঠাৎ কেন তার হাত ধরে এইভাবে তাকায় আছে? মেয়েটাকে বড্ড চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছে। ও হ্যাঁ, মনে পড়েছে, এটাই তো সেই মেয়েটা যে কিনা মাসখানেক আগে তার গাড়ির সামনে এসে পড়েছিল। অল্পের জন্য সেদিন মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছিল। বাই দ্য ওয়ে, এই মেয়েটা এখানে কি করছে? রুদ্র তার হাত ঝাড়া দিয়ে তুরের থেকে হাত ছোটালো, তারপর চেঁচিয়ে বলল, তুমি আমার বাসায় কি করে এলে? আর আমার হাত ধরার মতো এত সাহস কোথা থেকে পেলে? তোর তো পুরো বাকরুদ্ধ হয়ে গেছে। এত অপেক্ষার পর সে রুদ্রকে খুঁজে পেল, তাই সে যেন কথা বলতেই ভুলে গেল। রুদ্র যে চেঁচিয়ে যাচ্ছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। তুরের কোনো রেসপন্স না পেয়ে রুদ্রে যেন রাগ তরতর করে বেড়ে গেল। এইদিকে মাহাজ, শান্ত, নাইম হাঁ করে তাকিয়ে আছে। তারাও বুঝতে পারল না হঠাৎ কি হয়ে গেল। আসলে তারা রুদ্রের রুমেই বসে বসে গল্প করছিল আর কফি খাচ্ছিল। রুদ্রের বাবা ফোন দেওয়ায় সে কফি নিয়ে বারান্দায় এসে সে কথা বলছিল আর কফি খাচ্ছিল। এমনই সময় কোথা থেকে তুর এসে রুদ্রের হাত চেপে ধরেছে। কি ঘটলো তারা কিছুই না বুঝে তাকিয়েছিল। এখন পরিস্থিতি বিগড়ে যাচ্ছে দেখে তারা রুদ্রের কাছে গিয়ে রুদ্রকে ঠান্ডা হতে বলল, কারণ তারা জানে রুদ্র একবার রেগে গেলে সব ধ্বংস করে ফেলতেও তার রাগ কমার নয়। এমন সময় অদ্রি এসে রুদ্রের সামনে দাঁড়ালো। অদ্রির পিছনে হিয়া আর রোজা দাঁড়িয়ে রইল। তারা এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়েছিল। রুদ্রের ভয়ে কেউ এগিয়ে আসেনি। অদ্রি সাহস করে এগিয়ে আসলো। অদ্রি এসে তার ভাইকে বলল, তোর তার বান্ধবী, তোর কেন ছুটে এসে রুদ্রের হাত ধরেছে সেটা তারা কেউই বুঝতে পারছে না। হঠাৎ তোর কেন এমন ব্যবহার করলো তাদের মাথায় আসছে না। এর উত্তর শুধুমাত্র তুরই দিতে পারবে। এই বলে আদ্রি তুরের কাঁধে আলতো ধাক্কা দিল, তাতেই তুরের হুঁশ ফিরেছে। তারপর আদ্রি জিজ্ঞেস করলো, তুর কেন এমন করলি, কি হয়েছে? তুর কান্না করতে করতে বলল, আদ্রি, তোমরা তো জানো আমি রুদ্র নামের কোনো একজনকে খুব ভালোবাসি। ইনি সে রুদ্র যাকে আমি এতদিন যাবৎ খুঁজে বেরিয়েছি। ইনিই আমার স্বপ্নপুরুষ, যার জন্য এতটা দিন অপেক্ষার প্রহর গুনেছি। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। আমি জানতাম তার সাথে একদিন না একদিন আমার দেখা হবেই। আল্লাহ এতদিনে আমার দোয়া কবুল করেছেন। তুর রুদ্রের দিকে তাকিয়ে বলল, আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিন আমি আপনাকে পছন্দ করে ফেলি। সেদিন প্রথমবারের মতো আমি কোনো ছেলেকে দেখে অপলক তাকাইছিলাম। সেদিন মনে হয়েছিল আমার হৃদস্পন্দন যেন থমকে গিয়েছিল, সময় যেন থেমে গিয়েছিল আপনার জন্য। তারপর থেকে শুরু হয় আপনাকে নিয়ে আমার স্বপ্ন বোনা। রাস্তার পাশে সেই কৃষ্ণচূড়া গাছের নিচে যে আপনার জন্য অপেক্ষা করতাম, যদি ভাগ্যক্রমে আপনার দেখা পাই। কিন্তু আফসোস, একদিনও সেখানে আপনার দেখা পাইনি।
এই রকম অপেক্ষা করতে করতে আপনি যেন আমার অভ্যাসে পরিণত হন। আমি আপনার মায়াতে কবে আটকে পড়ি সেটা নিজেও জানি না। আর তখনই আমার পাগলামি শুরু হয়। বাবার আর মনে হতো আপনি আমার পাশে আছেন, আমার সাথে কথা বলছেন। কিন্তু পরে বুঝতে পারলাম এটা আমার মনের ভ্রম। এভাবেই প্রতিদিন আপনি আমার স্বপ্নে আসতেন, সেটা ঘুমের মধ্যে হোক কিংবা জাগনা থাকাতেই হোক। আমি কেমন যেন পাগলের মতো হয়ে যাচ্ছিলাম দিনকে দিন। নিজেকে সব সময় একা করে রাখতাম। বান্ধবীদের সাথেও সেভাবে কথা বলতাম না, হাসি ঠাট্টা করতাম না। এই চঞ্চল মেয়েটা কেমন শান্ত হয়ে গেল শুধুমাত্র আপনাকে ভালোবেসে। আমাকে প্লিজ ফিরিয়ে দিবেন না? আমি যে আপনাকে বড্ড ভালোবাসি। আমাকে একটিবার ভালোবেসে দেখুন, কখনো ঠকবেন না। একসাথে এত কথা বলে তুর এখন একটু চুপ হলো। আর এদিকে রুদ্রসহ উপস্থিত থাকার সবাই চুপচাপ তুরের কথা শুনতেছিল। রুদ্রের বন্ধুরা তো রীতিমতো অবাক যে একটা মেয়ে এতটা দিন কিনা রুদ্রের জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করে গেছে, যেখানে দেখা হওয়াটাই কিনা অনিশ্চিত ছিল। আর এইদিকে আদ্রি, রোজা, হিয়া তুরের কথা শুনে হাঁ করে আছে। আদ্রির ভাইয়ের জন্যই কিনা তুর এত অপেক্ষা করে গেছে। তারা যদি আগে জানতে পারতো এই রুদ্রই কিনা তুরের স্বপ্নপুরুষ, তাহলে এত অপেক্ষা করা লাগতো না। আদ্রির ফোনে তারা রুদ্রের কত পিক দেখেছে। একদিন যদি তারা জোর করে হলেও রুদ্রের পিক তুরকে দেখাতো, তাহলে তুরকে এত কষ্ট পেতে হতো না। সবাই সবার ভাবনায় ব্যস্ত। অবশেষে রুদ্র নীরবতার জাল ছেদ করে তুরের উদ্দেশ্যে বলল, তুরের আর কোনো কথা শেষ হয়েছে কিনা। তুর মাথা নাড়িয়ে হ্যাঁ বোধ সম্মতি দিল। তখন রুদ্র এগিয়ে যেয়ে তুরকে এক গ্লাস পানি এগিয়ে দিল। তুর পানি খেয়ে নিল। এরপর রুদ্র তার কথা শুরু করলো। তোর এভাবে ভালোবাসা হয় না। তুমি আমাকে ভালোবাসো, সেটা শুধুমাত্র একতরফা ভালোবাসা। আমি প্রেম, ভালো লাগা, ভালোবাসা এইগুলো একদমই পছন্দ করি না। তুমি ছাড়াও আরও অনেক মেয়ে আমাকে প্রপোজ করেছে, বাট আমি অ্যাকসেপ্ট করিনি। তার একটাই কারণ, সেটা হলো আমার কাছে এগুলো প্যারা মনে হয়, তাছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, তাই বলে কি আমি তোমার ভালোবাসাকে ছোট করছি? তা কিন্তু না। আমি তোমার ভালোবাসাকে যথেষ্ট সম্মান করছি। কিন্তু দেখো, ভালোবাসা তো আর জোর করে হয় না, তাই তো? সো আমি মনে করি তুমি আমাকে ভুলে যাও, সেটাই তোমার জন্য ভালো হবে। কারণ আমি কখনোই তোমার ভালোবাসা গ্রহণ করতে পারবো না। হ্যাঁ, মানছি হয়তো তোমার কষ্ট হবে, তাও বলবো যত কষ্ট হোক না কেন, ভুলে যাও। আমি এখন এসব নিয়ে একদম ভাবতে চাই না। আমি পড়াশোনা শেষে নিজে প্রতিষ্ঠিত হব, তারপর এসব নিয়ে ভাববো। আমাকে ভুলে যেয়ে নিজের পড়াশোনায় মনোযোগী হও তোর। তুর রুদ্রের কথা শুনে অবাক পানে চেয়ে রইল। এই মানুষটার অপেক্ষায় এতটা দিন ছিল, অবশেষে তার সাথে দেখাও হলো, কিন্তু মানুষটা তার ভালোবাসা বুঝলো না। আচ্ছা, আজ যেমন ফিরিয়ে দিচ্ছে, এমন করে ফিরিয়ে না দিয়ে কি তার ভালোবাসাটা একটু উপলব্ধি করা যেত না? আচ্ছা, এই মানুষটা কি তাহলে কখনোই তুরের ভালোবাসা বুঝবে না? তোর ভালোবাসা নিয়ে রুদ্রের কাছে হাজির হলে কি রুদ্র তোরের ভালোবাসা ফিরিয়ে দেবে? এভাবে অবহেলা করে দূরে ঠেলে দেবে? নাকি কোনো এক সময় রুদ্র তোরের ভালোবাসায় আসক্ত হবে? কি আছে তোরের ভাগ্যে? সে কি আদৌ রুদ্রের ভালোবাসা পাবে? কি আছে তার নিয়তিতে? তোর তার বাসায় এসে কিছুক্ষণ আগের কথা ভাবছে আর কান্না করছে। কিছুক্ষণ আগে যখন রুদ্র তার ভালোবাসা গ্রহণ না করে তাকে ফিরিয়ে দিচ্ছিল, তখন তোর আকুতি মিনতি করা শুরু করে দিচ্ছে। ও বারবার বলছে রুদ্র তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, সেই রুদ্রের মায়ায় পড়ে গেছে। শত চেষ্টা করলেও সে রুদ্রকে ভুলতে পারবে না। তোর যেন পাগলামি করতে শুরু করেছে। সে একটি কথাই বলছে, সে রুদ্রকে ভালোবাসে, সে রুদ্রকে ভুলতে পারবে না। তখন রুদ্র না পারতে তুরের সাথে অনেক খারাপ ব্যবহার করে, অনেক রাগ দেখিয়ে কিছু কড়া কথা শোনায় দেয়। রুদ্র বলেছে তুরের নাকি মাথা খারাপ হয়ে গেছে, তাকে ডাক্তার দেখানো উচিত। মেয়েদেরকে এত বেহায়াপনা মানায় না। তাহলে তুর এত বেহায়াপনা করছে কেন? এতটা ছ্যাঁচড়ামো করছে কেন? এই রকম আরও অনেক কথা। এইগুলো শুনে তোর সাথে সাথে বেরিয়ে পড়লো রুদ্রের রুম থেকে, আর আদ্রিকে বলে তাদের বাসা থেকে বেরিয়ে পড়ল। আদ্রি রুদ্রের ব্যবহারের জন্য তুরকে অনেকবার সরি বলেছে, আর তুরকে আশ্বাস দিয়েছে সে তার ভাইকে বুঝাবে। এইসব কথা ভাবতে ভাবতে তুর কান্না করছে।
এইদিকে হিয়া রোজা অনেকবার ফোন করেছে। তোর আসার পরপরই তারাও বাসায় এসে পড়েছে। তোর তাদের জানালো সে বাসায় এসে পড়েছে, তারা যেন চিন্তা না করে। এটা বলেই সে তার ফোন অফ করে রাখলো। তার একটাই কথা, এতটা ভালোবাসাই কি তার অপরাধ হয়েছে? কেন সে অচেনা একটা ছেলের উপর এতটা আসক্ত হয়ে পড়ল? এমনই একটা ছেলেকে ভালোবেসেছে যে কিনা তার ভালোবাসাটাই বুঝলো না। রুদ্রকে তার বন্ধুরা আর আদ্রি বুঝাচ্ছে যে তুরের সাথে এই রকম বাজে ব্যবহার করা একদমই ঠিক হয়নি। সে যেন একটা বারের জন্য হলেও তুরকে সরি বলে। তুরকে সরি বলা তার উচিত। আদ্রি তুরের ফোন নাম্বার রুদ্রকে দিয়ে রুদ্রের রুম থেকে বেরিয়ে পড়ল। তারপর রুদ্রকে বুঝিয়ে তার বন্ধুরাও চলে গিয়েছে। রুদ্র ভাবল আসলেই তুরকে সরি বলা উচিত। সে আজ তুরের সাথে খুব বেশি বাজে ব্যবহার করে ফেলেছে। এটা ভেবেই রুদ্র তুরকে কল দিল, বাট তুরের ফোন সুইচ অফ বলছে। তাই রুদ্র ভাবল পরের সময় করে আবার কল দিয়ে সরি বলে দিবে। তোর কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল। মায়ের ডাক পেয়ে এখন উঠল। মা তুরকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তুর বলল কিছু হয়নি, হঠাৎ মাথা ব্যথা করছিল তাই শুয়েছিল। এতক্ষণ ঘুমানোর জন্যই এমন দেখাচ্ছে। কিন্তু কেন যেন তুরের কথাটা মায়ের বিশ্বাস হলো না। তুর বিষয়টা বদলে অন্য প্রসঙ্গে চলে গেল, যাতে মা এই বিষয়ে আর কিছু জিজ্ঞেস না করে। সময়টা এখন বিকেল, কিন্তু দেখে মনে হচ্ছে সন্ধ্যা। মনে হচ্ছে প্রকৃতিতে বৃষ্টি নামবে। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার হয়ে গিয়েছে। তুরের মনটাও আকাশের মতো অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তার চোখের পানি যেন বৃষ্টির মতোই ঝরবে। বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে আকাশে মেঘ জমে অন্ধকার হয়ে আসে। তারপর বৃষ্টি এলে আকাশ একদম স্বচ্ছ হয়ে যায়। কিন্তু তুরের চোখের পানি যতই বৃষ্টির ন্যায় ঝরুক না কেন, কিন্তু তার মনের মেঘগুলো সরে অন্ধকারে বিলীন হয়ে আলোর রেখা তো আর ফুটবে না। আদৌ তার মনে আর খুশির দেখা মিলবে তো? হ্যাঁ, হয়তো মিলতে পারে, যদি রুদ্র নামক ব্যক্তির ভালোবাসা পায় তবেই। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে শুদ্ধ স্নিগ্ধ জিনিস হলো ভালোবাসা। তাহলে ভালোবাসতে কেন এত কাতরতা? কেন এত বেদনা? কেন না পাওয়ার এত আক্ষেপ? কেন এত পাওয়া না পাওয়ার যন্ত্রণা মিশ্রিত থাকে? কেন চাইলেও সবাই ভালোবাসার মানুষটার সান্নিধ্য পায় না? পৃথিবীতে সবচেয়ে সুখী তো সে, যে কিনা তার ভালোবাসার মানুষটার সান্নিধ্য জীবন কাটাতে পারে। আর তুরের মতো হতভাগীরাই হয়তো শতবার চাইলেও ভালোবাসার মানুষটার সান্নিধ্যে থাকতে পারে না। তাদের তো সব সময় অপেক্ষার মুখ চেয়েই বসে থাকতে হয়। কেউ কেউ আছে ভালোবাসার মানুষটাকে উন্মাদের মতো ভালোবাসে, কিন্তু তার এই ভালোবাসা সে মানুষটা বুঝে না। আর যারা বুঝে তাদেরকে কেউ উন্মাদের মতো ভালোবাসে না। কি কঠিন নিয়তি, তাই না? কেউ ভালোবাসা পেয়ে তার কদর করে না, আর কেউ ভালোবাসা না পাওয়ার যন্ত্রণায় উন্মাদ হয়ে যায়। তো ছাদে দাঁড়িয়ে এতক্ষণ আনমনে এইসবই ভাবছিল। এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তোর বৃষ্টিতে ভিজছে, কাক ভেজা ভিজে। তারপর সে বাসায় যায়। চুপি চুপি নিজের রুমে যেয়ে দরজা আটকিয়ে ফেলে, কারণ মা যদি এখন তাকে দেখে ইচ্ছে মতো বকুনি দেবে। তোর ড্রেস চেঞ্জ করে ফোন অন করলো। ফোন অন করতেই দেখলো একটা আননোন নাম্বার থেকে কল এসেছে আরও কিছুক্ষণ আগে। একবার ভেবেছে কল ব্যাক করে জানতে চাইবে কে, আবার কি মনে করে ফোনটা রেখে দিল। বারান্দায় যে সে আকাশ দেখতে ব্যস্ত। বৃষ্টি কমে গেছে। এখন গাছে থাকা বৃষ্টির পানি টুপটাপ করে মাটিতে পড়ছে। তোর আকাশের দিকে তাকিয়ে রুদ্রের কথাই ভাবছে। হঠাৎ তার ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলো সেই আননোন নাম্বার থেকেই ফোন এসেছে। তো তোর ফোন রিসিভ করে সালাম দিল। রুদ্র সালামে জবাব দিয়ে বলল, আমি রুদ্র। তোর কিছুক্ষণের জন্য থমকে গেল। সে আসলে কি ঠিক শুনছে? রুদ্র কিনা তাকে ফোন দিয়েছে? তুরের কোনো কথা শুনতে না পেয়ে রুদ্র বলে উঠল, সরি। তো তারপর জিজ্ঞেস করলো, কিসের জন্য? আজকে সকালে এত বাজে ব্যবহারের জন্য। ও, তাহলে আমিও সরি। কেন? কারণ আমার জন্যই আপনি এই রকম ব্যবহার করতে বাধ্য হয়েছেন। যাক, তাহলে তুমি তোমার ভুল বুঝতে পেরেছ।
আশা করি আমাকে আর কখনো ডিস্টার্ব না করে ভুলে যাবে। সেটা আবার কখন বললাম? এই যে বললে না সরি, তার মানে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো? আমি বলেছি আমার জন্যই আপনি বাধ্য হয়েছেন বাজে ব্যবহার করতে, বাট এটা তো বলিনি যে আমি আপনাকে ভুলে যাব। তার মানে তুমি আমাকে ভুলবে না? আগে না জনাব, আপনি আমার স্বপ্নপুরুষ, আপনাকে কি আমি ভুলতে পারি? যাই হোক, ভালোই হলো আমাকে ফোন দিলেন, আমার আর কষ্ট করে আপনার ফোন নাম্বার জোগাড় করতে হলো না। আসলে আমারই ভুল হয়েছে তোমাকে সরি বলা। কেন যে ওদের কথা শুনে তোমাকে কল দিতে গেলাম। উফ, আমিও না, আমার আগেই বোঝা উচিত ছিল তুমি এত সহজে বদলানোর নয়। যাই হোক, যেভাবে সরি বললেন সেভাবেই একদিন আপনি ভালোবাসি বলবেন। হয়তো সেদিন আর আমি থাকবো না, হয়তো আপনার মুখ থেকে ভালোবাসি শোনার আগেই আমি হারাই গেলাম। সেদিন যেন আবার আপনার আফসোস না হয়। সেদিন কোনোদিনও আসবে না, কথাটা মিলিয়ে নিও। আসবে আসবে, দেখিয়েন আপনি, সময় হলে সে দিনটি আসবে। এখন তো আমার ভালোবাসাকে অবহেলা করছেন, সেদিন যেন আবার আমার ভালোবাসা পাওয়ার জন্য আপনার মনে দহন না হয়। কখনো আসবে না ওই দিন। এটা বলে রুদ্র ফোন রেখে দেয় আর তোর আকাশের দিকে তাকিয়ে বলে, হারিয়ে গেলে বুঝবে, তারাদের মাঝে খুঁজবে, ভালোবাসা না পাওয়ার দহনে পড়বে, সেদিনই আমার অভাব অশ্রু ঝরাবে। পরের দিন তুরের ক্লাস ছিল না, তবুও সে তার ক্যাম্পাসে গিয়েছিল। কারণ সে আদ্রির কাছ থেকে রুদ্রের সব খবর নিয়ে জানতে পেরেছে আজকে রুদ্রের ক্লাস আছে। তো রুদ্রের জন্য অপেক্ষা করতেছিল। রুদ্রের ক্লাস শেষে মাঠে বসেছিল বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিবে বলে। তো রুদ্রকে দেখতে পেয়ে এগিয়ে গেল। রুদ্র তুরকে দেখে পাশ কাটিয়ে চলে যাওয়া ধরলে তুর যে রুদ্রের পথ আটকায়। রুদ্র বিরক্তির সাথে জানতে চায় কেন তার পথ আটকিয়েছে। তুর সোজা সাপটা বলে দিল যে সে রুদ্রকে দেখতে এসেছে। এই কথা শুনে রুদ্রের রাগ তরতর করে বেড়ে যায়। রুদ্র তুরকে সরতে বলে, কিন্তু তুর সরেনি। রুদ্র অনেকবার বলেছে তার পথ থেকে সরতে, কিন্তু তুর যেন সে কথা কানেই নেয়নি। তুর রুদ্রকে বলল, জানেন আমার জন্য কত ছেলেরা লাইন দিয়ে থাকে, তাদের আমি পাত্তাই দেই না। কারণ কি জানেন, আপনার প্রতি যে ভালোবাসাটা আসে তা তাদের প্রতি আসে না। আমি আপনাকে ভালোবেসে অবহেলা পাচ্ছি, আর তারা আমাকে ভালোবেসে অবহেলা পাচ্ছে। কি অদ্ভুত নিয়তি, তাই না? আমাদের যারা ভালোবাসে তাদের দিকে ফিরেও তাকায় না, আর যারা আমাদের কদর করে না তাদেরকেই ভালোবেসে তাদের পিছনে ছুটে বেড়ায় ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায়। তোর বকবক করেই যাচ্ছে, থামার কোনো নামই নেই। এদিকে রুদ্রের রাগ উঠে চড়ক গাছ। শেষে রুদ্র তুরকে ধমক দিয়ে বলল, এনাফ ইজ এনাফ তোর। তোমার মাথায় কি সমস্যা আছে? আর ইউ ম্যাড? তো তুমি কি সোজা কথা বুঝো না? শোনো মেয়ে, তোমার পিছনে ছেলেদের লাইন লেগে থাকে, তো আমি কি করব? আমার পিছনে মেয়েদের মেলা বসে। তোমার না আছে সম্মান আর না লজ্জা। যদি এইগুলো সামান্যতম থাকতো তাহলে এভাবে বেহায়াপনা করতে না। এসব বেহায়াপনা রেখে সামনে থেকে সরো। এভাবে আমার আগে পিছিয়ে মৌমাছির মতো ভনভান করবা না। আমার তো আর পছন্দ না, ভালোবাসা তো দূরের কথা। এটা বলেই রুদ্র তুরের পাশ কাটিয়ে চলে যেতে নিলে তুর চোখের পানি মুছে বলল, হ্যাঁ, আমি পাগল, আপনার বিরহেই পাগল, আর সারা জীবন এমন পাগলই থাকতে চাই। আর একটা কথা শুনে রাখুন আমার স্বপ্নপুরুষ, আমি এভাবেই আপনাকে জ্বালাবো আর অভ্যাসে পরিণত হব। একটা সময় আসবে তখন আমার এই জ্বালানোটাই আপনি খুব মিস করবেন, দেখিয়ে। যাই হোক, আপনাকে পাই আর না পাই, প্রতিদিন আপনাকে দেখার সুযোগ পেলেই হবে। রুদ্র তুরের কথায় কান্না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। তুর কিছুক্ষণ রুদ্রের যাওয়ার পানে তাকিয়ে রইল, তারপর তার বাসায় ফিরে এলো। দেখতে দেখতে মাঝ দিয়ে অনেকগুলো দিন চলে গেল। এই কয়েকটা দিন তুর প্রতিদিন রুদ্রকে দেখতে তার বাসার সামনে যেত। আর যেদিন রুদ্রের ক্লাস থাকতো সেদিন ক্যাম্পাসে যেয়ে রুদ্রের দেখা পেত আর অপমান হয়ে আসতো। তাও সে রুদ্রকে দেখার লোভ সামলাতে পারতো না। রুদ্রকে প্রতিদিন একটা বার দেখাই যেন তার অভ্যাস হয়ে গেছে। তাই শত অপমানিত হওয়া সত্ত্বেও তোর রুদ্রের সামনে যেত। এই কয়েকদিনে রুদ্রকে আদ্রি শত বুঝিয়েছে
যে তুর রুদ্রকে অনেক ভালোবাসে। আদ্রিও তার ভাবি হিসেবে তুরকেই চায়, রুদ্র যেন তুরকে মেনে নেয়। কিন্তু রুদ্র তো রুদ্র, তা শুনবার পাত্র নয়। আদ্রি যতবারই তুরের সাফাই গাইতে গিয়েছে ততবারই রুদ্রের বকা খেয়ে এসেছে। রুদ্রের বন্ধুরাও রুদ্রকে অনেক বুঝিয়েছে, কিন্তু রুদ্রের একটাই কথা, সে নাকি ভালোবাসায় বিশ্বাসী নয়। ভালোবাসলে নাকি ঠকতে হয়, কষ্ট পেতে হয়। সে অনেককেই ভালোবেসে কষ্ট পেতে দেখেছে, তাই সে এই ভালোবাসার মধ্যে নেই। তোর ক্লাস শেষ করে মাঠে চুপচাপ বসে মাঠের ঘাসগুলো দেখছে গালে হাত দিয়ে। আর তার পাশেই বসে আছে আদ্রি, হিয়া, রোজা, নাইম, শান্ত আর মাহাত। তারা সবাই এখন একটা চিন্তাই করছে যে কি করলে রুদ্র তুরের ভালোবাসা গ্রহণ করবে। কারণ রুদ্রের বন্ধুরাও জানে যে তুরের মতো একটি মেয়েই পারবে রুদ্রকে বুঝতে, তাকে অনেক ভালোবাসতে পারবে। তাই তারা ভাবছে যে করেই হোক তুরের ভালোবাসা রুদ্রকে উপলব্ধি করাতেই হবে। তো তুরদের ক্লাসে শেষে আদ্রি মাহাতকে ফোন করে জানিয়েছে তারা যেন মাঠে আসে। এখন সবাই বসে একটা কথাই ভাবছে কিভাবে রুদ্রকে তুরের ভালোবাসা উপলব্ধি করানো যায়। নীরবতার জাল ছেদ করে মাহাদি প্রথম কথা শুরু করলো। সে তুরের উদ্দেশ্যে বলল, তোর আজকে তোমাকে একটা কথা জানাবো। আমাদের মনে হয় তোমার জানা উচিত রুদ্র কেন তোমাকে এতটা কষ্ট দিচ্ছে, কেন সে ভালোবাসায় বিশ্বাসী না। আসল কারণটা হচ্ছে রুদ্রের জীবনে কেউ একজন এসেছিল। কলেজে থাকাকালীন রুদ্রর সাথে তার পরিচয়। কলেজের প্রথম দিনই তার সাথে দেখা হয়। মেয়েটির নাম সাবিহা। সে আর আমরা একই ক্লাসে ছিলাম। সাবিহাই প্রথম আসে রুদ্রের সাথে বন্ধুত্ব করতে। তারপর আস্তে আস্তে রুদ্র আর সাবিহার সম্পর্ক প্রেমের সম্পর্ক রূপ নেই। দুইজন দুজনকে খুব ভালোবাসতো। সেটা ছিল রুদ্রের জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। রুদ্র আগে এতটা রাগী কিংবা গম্ভীর ছিল না, সে ছিল অনেক মিশুকে। রুদ্র আর সাবিহার প্রেম কাহিনী আমাদের ক্লাসে সবাই জানতো। রুদ্রের সাথে সাবিহার প্রতিদিন ক্লাসে দেখা হতো, আর যেদিন ক্লাস থাকতো না সেদিনও তারা দেখা করত। একজন আরেকজনকে দেখা ছাড়া একদিনও থাকতে পারতো না। তাই প্রতিদিন যেভাবেই হোক তাদের দেখা করতেই হবে। যেদিন ক্লাস থাকতো না রুদ্র আমাদের নিয়ে সাবিহার সাথে দেখা করতে আসতো। এইভাবে তাদের দিনগুলো খুব ভালোভাবেই কাটছিল। তাদের 2 বছরের পরিচয় হলো, রিলেশন ছিল 1 বছরের কিছুটা কম সময়ের। এই 1 বছরেই রুদ্র সাবিহাকে খুব বেশি ভালোবেসে ফেলে। কথায় আছে না, প্রিয় জিনিসগুলো বেশি দিন নিজের কাছে রাখা যায় না। খুব কম মানুষই আছে যারা কিনা নিজের প্রিয় মানুষগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে পারে। তাদেরকে তো এক কথায় ভাগ্যবতী কিংবা ভাগ্যবানই বলা চলে। কিন্তু রুদ্রের ভাগ্যটা এতটাও ভালো ছিল না। সে শত চেষ্টা করেও তার প্রিয় মানুষটাকে আঁকড়ে ধরে রাখতে পারেনি। তবে আমি মনে করি রুদ্রের ভাগ্যটা খুব ভালো, কারণ সৃষ্টিকর্তা তার জীবন থেকে ভুল মানুষটাকে সরিয়ে নিয়েছে। ভুল মানুষগুলো জীবনে না থাকাই শ্রেয়। হয়তো সেই ভুল মানুষকে ভালোবেসে সাময়িক কষ্ট পেতে হয়, কিন্তু সারা জীবন যে তাকে ভালোবেসে ঠকতে হয়নি সেটাই বা কম কিসের। রুদ্রকে ভাগ্যবানই বলা চলে, কারণ সে ভুল মানুষকে ভালোবেসে সারা জীবনের জন্য ঠকে যায়নি। জানো তোর, আমাদের যখন ইন্টার পরীক্ষা শেষ হলো তখন সাবিহার পরিবার থেকে বিয়ের চাপ দেওয়া শুরু হলো। কিন্তু ওইদিকে তো রুদ্র বেকার। সাবিহার রুদ্রকে কথা দিয়েছিল সে রুদ্রকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। সে শুধুই রুদ্রকে ভালোবাসে। কিন্তু যখন তার জন্য একটি ভালো সম্বন্ধ আসলো তখন সে রাজি হয়ে যায়। রুদ্র হাজারো চেষ্টা করে সাবিহাকে তার নিজের করে পায়নি। রুদ্র সাবিহাকে অনেক আকুতি মিনতি করেছে। রুদ্র সাবিহাকে বলেছে সে তার ফ্যামিলিকে রাজি করাবে। শত চেষ্টা করেও সে সাবিহাকে বোঝাতে পারল না। সাবিহার একটাই কথা, তার ফ্যামিলি রুদ্রকে মেনে নেবে না। তাই সে রুদ্রের জন্য তার ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবে না। আর রুদ্র তার আবেগ ছিল, ভালোবাসা নেই। সে নাকি এতদিনে সেটা বুঝতে পেরেছে। তার মতে যাই হোক, আবেগ দিয়ে তো কখনো সংসার করা যায় না। তাই সে রুদ্রকে কিছুতেই বিয়ে করবে না। সেদিন আমরাও সাবিহাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সাবিহা আমাদের কারো কথাই শোনেনি। সে তার ফ্যামিলির পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেল। সাবিহার বিয়ের দিন রুদ্রকে কিছুতেই সামলাতে পারছিলাম না। সেদিন প্রথম আমরা রুদ্রকে চিৎকার করে কাঁদতে দেখেছি। একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসলে এভাবে কান্না করতে পারে। ছেলেদের নাকি কাঁদতে নেই, ছেলেরা নাকি কান্না করে না। কিন্তু সেদিন আমরা স্বচক্ষে দেখেছি এক পাগল প্রেমিক তার ভালোবাসাকে হারিয়ে কতটা পাগলামি করছে। সেদিন রুদ্র খুব বাজেভাবে ঠকে গেল। তারপর থেকে রুদ্র এই ভালোবাসা বিশ্বাস করে না। তার ভাষ্যমতে ভালোবাসলে ঠকতে হয়, কিন্তু সে তো আর এটা জানে না যে সব ভালোবাসা ঠকায় না।
কিছু কিছু ভালোবাসা আনন্দে বেঁচে থাকার ইচ্ছা বাড়ায়। ভালোবাসা তো অদ্ভুত সুন্দর যদি ভালোবাসার মানুষটি সঠিক হয়। সাবিয়ার পর রুদ্র তার জীবনে কোনো মেয়েকেই জড়ায়নি। আমরা চাই রুদ্রের এই অগোছালো জীবনটা কেউ একজন এসে সুন্দরভাবে গুছিয়ে দিক। হয়তো তুমিই পারবে রুদ্রের অগোছালো জীবনটা গুছিয়ে দিতে। হ্যাঁ, রুদ্র একটু রাগে, কিন্তু সে যাকে ভালোবাসে মন থেকেই ভালোবাসে। রুদ্রের ভালোবাসা পেতে একটু কষ্ট করতে হবে, কিন্তু একবার যদি রুদ্রের মনে জায়গা করে নিতে পারো তাহলেই বুঝবে রুদ্রের ভালোবাসা কতটা ভয়ঙ্কর। আদ্রি তুরের উদ্দেশ্যে বলল, আমি আরো আগেই তোকে ভাইয়ার ব্যাপারটা বলতে চেয়েছিলাম, বাট মাহাত ভাইয়া আমাকে নিষেধ করেছে। বলেছে সঠিক সময় হলে তোকে জানানো হবে। নাইম বলল, আমরা এতদিন ভেবেছি তুমি হয়তো আবেগের বশে রুদ্ধকে এত জ্বালাতন করছো। রুদ্ধের অবহেলা পেলে তুমি রুদ্ধের থেকে দূরে সরে যাবে, তাই তখন রুদ্ধের জীবনে এই অতীত আমরা তোমায় বলিনি, কিন্তু এখন আমরা বুঝতে পারছি তুমি আসলেই রুদ্ধকে খুব ভালোবাসো। তাই ভাবলাম রুদ্ধের এই অতীত তোমার জানা প্রয়োজন। এতক্ষণ চুপটি করে সবার কথা শুনছিল। এখন সে আদ্রিদের উদ্দেশ্যে বলল, আমি পারবো রুদ্রের এই অতীত মুছে দিতে। আমি প্রমাণ করে দিব ভালোবাসা ঠকায় না, ভালোবাসা শত গুণ আনন্দে বেঁচে থাকার আগ্রহ জাগায়। আর যে ভালোবাসা ঠকায় সেটা কোনো ভালোবাসাই নয়, সেটা ক্ষণিকের আবেগ, তাছাড়া আর কিছুই নয়। সে ভালোবাসা নামক আবেগ জীবনে আসেই কষ্ট দিতে। আপনারা আমাকে একটু হেল্প করুন, রুদ্রকে যেভাবেই হোক রাজি করান আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। তখন শান্ত বলল, রুদ্রের ভালোবাসা পেতে হলে আগে রুদ্রের ভালো বন্ধু হতে হবে। রুদ্র এখনও সাবিয়াকে ভুলতে পারেনি, তাই তোমাকে একটুও সহ্য করতে পারে না। তার সঙ্গে সে তোমার ভালোবাসাও উপলব্ধি করতে পারছে না। রুদ্রকে যদি পেতে হয় তাহলে আগে তার ভালো বন্ধু হতে হবে। তাকে বোঝাতে হবে সবাই ঠকাতে আসে না, কেউ কেউ নিঃস্বার্থভাবে ভালোবেসে সারাটি জীবন কাটিয়ে দিতে পারে। রোজা শান্তের কথা শুনে বলল, এতদিন ধরে তো তোর চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কোনো কাজই তো হয় না। রুদ্র ভাইয়া তো তোরকে সহ্যই করতে পারছে না, সেখানে তোরকে বন্ধুত্বের স্থান দিবে কি করে? হিয়া বলল, তোরই বা কিভাবে রুদ্র ভাইয়ার সাথে বন্ধুত্ব করবে? যেখানে রুদ্র ভাইয়া তোরের সাথে ঠিক করে কথাই বলে না, সেখানে কি করে বা তাদের বন্ধুত্ব হবে? আর রুদ্র ভাইয়া তো কখনোই তোরকে তার বান্ধবী বানাতে রাজি হবে না। তাহলে এখন উপায় কি? নাইম বলল, রুদ্ধকে রাজি করানোর দায়িত্ব আমাদের 3 বন্ধুর। যদিও তাকে রাজি করানোটা একটু টাফ হবে, তাও ব্যাপার না। মাহাত বলল, যে করেই হোক রুদ্রকে আমরা রাজি করাবই। তুমি চিন্তা করো না, এবার আমরা সফল হবই। তুর তো রুদ্রের বন্ধুদের কথা শুনে পুরো খুশি হয়ে গেল। এই ভেবে যে রুদ্রের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেই হলো। সব ভালোবাসা যে পূর্ণতা পাবে তার তো কোনো কথা নেই। কিছু কিছু ভালোবাসা না হয় বন্ধুরূপেই বেঁচে থাকুক। রাতে রুদ্রের বন্ধুরা রুদ্রের বাসায় যায়। কিছুক্ষণ আড্ডা দিয়ে মাহাত প্রথমে কথা শুরু করে। রুদ্রকে বলল, রুদ্র, আমরা তো তোর কাছে একটা আবদার করব, আমাদের কথা তো রাখতেই হবে। দূরের কথা ছাড়া যা বলবে তাই রাখবো। রুদ্রের কথা শুনে তারা একে অপরের দিকে তাকালো। তারপর নাইম হালকা কাশি দিয়ে বলল, না মানে আসলে আমরা বলতাম যে তুর অনেক ভালো একটা মেয়ে। বুঝলাম তুই তুরের সাথে রিলেশন নামক শব্দটা জড়াতে চাস না, কিন্তু তুরের সাথে বন্ধুত্ব তো রাখা যায়, তাই না? কি বলছিস তোরা এসব? তোরা কি আমার অতীত সম্পর্কে অবগত আছিস? তোরা তো জানিস সাবিয়ার পর আমি কখনো কোনো মেয়ের সাথে অধিক প্রয়োজন ছাড়া কথাই বলি না। সেখানে বন্ধুত্ব তো দূরের কথা। তোরা সব জেনে শুনে আমাকে কেন জোর করছিস? দেখ রুদ্র, আমরা তোর অতীত জানি বলেই তোকে বলছি, সবাই একরকম না, সবাই ঠকায় না। তুই একজন ভুল মানুষের জন্য তো আর সারা জীবন এত কষ্টে থাকতে পারিস না। দেখ, আমার মনে হয় তোরকে একটা সুযোগ দেওয়া উচিত। শুধু শুধু ভুল মানুষের জন্য দুঃখ বিলাস করিস না। সে তোকে ছাড়া দিব্যি ভালোবাসে, তাহলে তুই কেন নিজের জীবনকে আর একটি সুযোগ দিবি না? তোরও তো ভালো থাকার অধিকার আছে। অতীত ভুলে নিজের জীবনকে গুছিয়ে নেওয়াই ভালো। বুঝলাম তুই কোনো রিলেশন করবি না, ঠিক আছে, করিস না। শুধু এটুকুই আবদার করব তোর কাছে, তুই তুরের সাথে একটু বন্ধুত্বপূর্ণ আচরণ কর। সবসময় তার সাথে একটা বাজে বিহেভ করিস না। একটা সুযোগ দিয়ে দেখ, ঠকবি না। মানুষ সবসময় ঠকে না রুদ্র, এটা মাথায় রাখিস।
মানুষ ঠকতে ঠকতে একসময় জিতে যায়। মাহাদের কথা শুনে রুদ্র চুপ করে থাকলো। শান্ত বলল, আচ্ছা রুদ্র, তুই আমার কথা শোন। তোর মতে তুই তুরুকে ভালোবাসিস না। তুরু কিন্তু তোকে অনেক ভালোবাসে, সেটা তুইও জানিস আর আমরাও জানি। তুরু যদি তোকে ভালো না বাসতো তাহলে তোর এত অপমান মুখ বুজে সহ্য করতো না। দেখ, তুই তো চাস তুরু যেন তোকে ভুলে যায়, এভাবে ডিস্টার্ব না করে, তাই তো? হুম। এতদিন বলা সত্ত্বেও তুরু তোকে ডিস্টার্ব করা ছাড়েনি। এখন আসল কথায় আসি, তুই যদি তুরুর সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলিস তাহলে নিশ্চয়ই তুরু তোকে এভাবে ডিস্টার্ব করবে না। দেখ, তোকে তো আমরা রিলেশন করতে বলছি না, তুই ভেবে দেখ কি করবি। এভাবে অনেকক্ষণ যাবৎ রুদ্রকে বোঝানো হলো। রুদ্র অনেক ভাবনা চিন্তা করার পর শান্তদের কথায় রাজি হয়ে গেল। সে ভালো করেই জানে তুরের সাথে যতই ভালো আচরণ করুক না কেন, তুর না কখনো তার বন্ধু হতে পারবে আর না কখনো ভালোবাসার মানুষ। কারণ সে তো তার ভালোবাসার স্থান অন্য কাউকে দিয়েছিল। হোক না সে তাকে বাজেভাবে ঠকিয়েছে, কিন্তু সে তো তাকে খুব বেশি ভালোবেসেছে। ইভেন এখনও তার মনের কোণে সেই নারীর অন্য জায়গা আছে। তার তো এখনও মনে হয় সেই নারী তাকে ঠকানোর পিছনে কোনো কারণ আছে। সে নারী তো তাকে ভালোবেসেছিল, যতই বলুক আবেগ, কিন্তু সেটা ভালোবাসা ছিল। তার রুদ্র এখনও বিশ্বাস করে। তার এখনও মনে হয় সে নারী একদিন রুদ্রের সামনে আসবে, এসে বলবে সে রুদ্রকে ভালোবাসে। তোর কি আসলেই পারবে না রুদ্রের একজন ভালো বন্ধু হতে? সে কি পারবে না ভালোবাসা সম্পর্কে রুদ্রের ধারণা ভুল প্রমাণ করতে? পারবে নাকি পারবে না সেটা তো সময় বলে দেবে। এখন দেখার পালা সামনে কি হতে চলেছে। তোরের বন্ধুত্ব নামক ভালোবাসার পরিণতি কি হবে? তোর রুদ্রের বন্ধু কি প্রণয়ের রূপ নেবে নাকি বিচ্ছেদে, সেটাই দেখার অপেক্ষা। পরের দিন সকালটি তুরের খুব সুন্দর করে শুরু হলো। পাখির কিচিরমিচির ডাকে তুরের ঘুম ভাঙলো। তুর চোখ মেলে বোঝার চেষ্টা করলো পাখির ডাক কোথা থেকে আসছে। তারপর বুঝতে পারলো তার বারান্দা থেকে। সে উঠে বারান্দায় গেল। বারান্দায় যেয়ে দেখলো দুটো চড়ুই পাখি তার বেলকনিতে বসে কিচিরমিচির করে ডাকছে। তুর কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে এই সুন্দর সকালটি উপভোগ করলো। তারপর সে চলে গেল ফ্রেশ হতে। তারপর নাস্তা করে বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। তোর যেতে যেতে ভাবলো নাইমরা রুদ্ধকে রাজি করাতে পারলো তো? তারা তো কোনো খবরই দিল না। তোর ভাবলো ক্যাম্পাসে গিয়েই খোঁজ নিয়ে দেখবে। তাই সে তড়িঘড়ি করে ক্যাম্পাসে চলে গেল। সেখানে গিয়ে আদ্রির কাছ থেকে নাইমের ফোন নাম্বার নিয়ে নাইমকে কল দিল। তারপর নাইম জানালো রুদ্ধ রাজি হয়েছে আর বলল তোরদের ক্লাস শেষে যেন তারা মাঠে অপেক্ষা করে, তারা রুদ্ধকে নিয়ে আসবে। এই কথা শুনে যথারীতি তুর তো মহা খুশি। তারা ক্লাস শেষ করে মাঠে অপেক্ষা করলো। কিছুক্ষণের মধ্যেই নাইম, শান্ত, মাহাদ এসে পড়ল আর তাদের পিছনে রুদ্ধ ছিল। সবাই মাঠে বসে গল্প করতে ব্যস্ত ছিল। এত সময়ের মাঝে রুদ্ধ একটা কথাও বলল না। সে তো তার ফোন ঘাঁটতে ব্যস্ত। যদিও তার এখন ফোন চালানোর মনোভাব একদমই ছিল না, কিন্তু কি করবে, সে তুরের সাথে কথা বলতে পর্যন্ত ইচ্ছুক না। তাই ফোন হাতে নিয়েই সময় পার করছে। আর এইদিকে তুর সেই প্রথম থেকেই রুদ্ধকে দেখতে ব্যস্ত। আশেপাশে কে কি বলছে তার দিকে কোনো হুঁশই নেই। সে তার স্বপ্ন পুরুষকে নিয়ে স্বপ্নের রাজ্যে পাড়ি দিয়েছে। এতক্ষণ মাহাদরা গল্প করলেও এখন তারা রুদ্ধ আর তুরের কাহিনী দেখছে। একজন ফোন নিয়ে ব্যস্ততা দেখাচ্ছে আর একজন তার স্বপ্ন পুরুষের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অবশেষে সবার নীরবতা ভঙ্গ করে শান্ত মুখ খুলল। সে বলল, কি ব্যাপার রুদ্র, তুই কি আমাদের বলা কথাগুলো ভুলে গেলি? কালকে তোকে আমরা কি বলেছিলাম মনে আছে কি? রুদ্ধ কপট রাগ দেখিয়ে বলল, মনে আছে। মনে না থাকার কি আছে? আসতে বলেছিলি, এসেছি, তাতে তোদের হয় না? তোরা গল্প কর। এখানে আমাকে এভাবে বসিয়ে রাখার তো কোনো মানে হয় না, তাই না? আহ রুদ্র, রাগছিস কেন? বি নর্মাল রুদ্র, তুই তুরের সাথে একটু সহজ হ। এভাবে রাগ না দেখিয়ে তুরের সাথে একটু স্বাভাবিকভাবে কথা বল। কি বলবো আমি? ওর সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না। তোরা যে কেন আমাকে এসব ঝামেলার মধ্যে জড়াচ্ছিস, কিচ্ছু ভালো লাগছে না। অসহ্য লাগছে আমার, জাস্ট অসহ্য। তখন আদ্রি শান্তদের দিকে ইশারা দিয়ে বুঝালো এখন কি হবে। রুদ্র তো কিছুতেই তুরের সাথে বন্ধুত্ব করতে ইচ্ছুক নয়।
তখন শান্ত তুরকে ইশারা দিয়ে বলল রুদ্রের সাথে কথা বলতে। তুর ভেবাচাকা খেয়ে গেল। সে কি বলবে? রুদ্র যে পরিমাণ রেগে আছে, যাগে এই রাগ তো আর নতুন না। রুদ্রের কাছে রাগ ছাড়া আর কী বা আশা করা যায়? এমন কথা বলতে গেলে রুদ্রের বকা খেতে হবে তা নিশ্চিত। যাক, পরেরটা পরে দেখা যাবে। এইসব ভেবেই তুর রুদ্রের উদ্দেশ্যে বলল, রুদ্র ভালো আছেন? দেখছো না ভালো আছি কিনা? ভালো আছি বলে তো এখানে বসে আছি। আর যাই হোক, আমাকে নাম ধরে ডাকছো কেন? আমি যেহেতু তোমার বড় ভাই, সেহেতু ভাই বলেই ডাকবা, যেমনটা আদ্রি ডাকে। রুদ্রের কথা শুনে উপস্থিত সবাই ভেবাচাকা খেয়ে গেল। আর তোর ভাবতে রইল, রুদ্র কি তাকে ছোট বোন ভাবে নাকি? শেষে কিনা ভালোবাসার মানুষকে ভাইয়া বলে সম্বোধন করতে হবে। মাহাত বলে উঠল, এই রুদ্র, তুই তুরের কোন কালের ভাইরে যে তোকে ভাইয়া বলে ডাকতে হবে? অবশ্যই ডাকতে হবে, কারণ ওর থেকে আমি 5 বছরের বড়। শান্ত মজার ছলে বলে উঠল, ওহো, আমরা তো ভুলেই গিয়েছি যে ভাইয়া থেকে ছাইয়া হয়ে যায়। প্রথমে ভাইয়া ভাইয়া, তারপর ছাইয়া ছাইয়া, তাই না বন্ধু? শান্তের কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। আর তুর লাজুক হাসলো। আর রুদ্র তো সাথে সাথেই শান্তের পিঠে কিল বসিয়ে দিল। মাহাত বলল, শান্তকে মেরে কি হবে? শান্ত তো সত্যি কথাই বলেছে। বন্ধুর মনে মনে এত কিছু আগেই বলতে যে তুরের ছায়া হওয়ার শখ জেগেছে। রুদ্র নাইমের কথা শুনে রাগী চোখে তাকিয়ে থেকে চলে যাওয়ার জন্য উদ্যত হয়। মাহাতরা রুদ্রকে ধরে বসিয়ে দিল। তারপর বলল, আচ্ছা বস বস, আর মজা করব না। আর শোন, আমাদের একটু কাজ আছে, তাই আমরা চলে যাচ্ছি। তুই তুরকে নিয়ে আয়। আর আদ্রির চিন্তা করা লাগবে না, আদ্রিকে আমরা বাসায় নিয়ে আসবো। এটা আবার কেমন কথা? আমি কেন তোকে নিয়ে যাব? আমি তো তোদের সাথে যাব, আর এখনই যাব। না, তুই এখন যাবি না। দেখ রুদ্র, তুই রিলেশন করবি না ভালো কথা, তাতে আমরা তোকে জোর করছি না, কিন্তু অন্তত তোরের সাথে বন্ধুত্ব করতে তো সমস্যা নেই, তাই না? আর যদি সমস্যা থাকে তাহলে বল। তোরও তোকে প্রতিদিন যেভাবে ডিস্টার্ব করতো সেভাবেই ডিস্টার্ব করবে, তখন ভালো লাগবে তো? এর থেকে ভালো নয় কি তোরের সাথে বন্ধুত্ব করা? এত সাত পাঁচ না ভেবে তোরের সাথে কিছু সময় কাটা, তারপর বুঝতে পারবি তোর মানুষ হিসাবে অতটাও খারাপ না যতটা তুই ভাবিস। যাই হোক, আসি, থাক তোরা। এই বলেই ওইখান থেকে সবাই বিদায় নিল। শুধু রেখে গেল তুর রুদ্ধকে। অনেকক্ষণ নীরবতা কাটিয়ে তুর বলে উঠল, রুদ্র যাবে? ভাইয়া বলতে বলেছিলাম। এইবার তুর খেপে গেল। সে বলল, আপনি কি আমার মায়ের পেটের ভাই যে আপনাকে ভাইয়া বলবো? কোনো বন্ধুকে দেখেছেন যে ভাইয়া বলে ডাকতে? পারবো না ভাইয়া বলে ডাকতে, রুদ্র বলেই ডাকবো। আসছে ভাইয়া ডাক শুনতে। এতই যদি ভাইয়া ডাক শুনতে মন চাই তাহলে আমার সব বান্ধবীদের বলবো আপনাকে ভাইয়া বলে ডাকতে। তাও আমি ভাইয়া বলে ডাকতে পারবো না, বুঝতে পারছেন? উফ, হয়েছে তো। এক কথার বিনিময়ে কত কথা বলে দিল। এই জন্যই তোমাকে আমার সহ্য হয় না। বেশি কথা বলো তুমি। বাচাল কোথাকার। কি যেন বলছিলে, কোথায় যাবে? কি? আমি বাচাল? আমি যদি বাচাল হই তাহলে আপনি বাচালের বন্ধু। যাই হোক, শুনুন, এইখান থেকে কিছু দূর যেতেই নদী আছে না, আমি সেখানে যাব। একটু নদীর পাড়ে শীতল বাতাস শরীরে মেখে আসবো। চলুন না, প্লিজ, না করবেন না। তুমি গেলে যাও, আমি পারবো না। প্লিজ চলুন, অনেক দিন হয়েছে আমি কোথাও বের হই না। কলেজ থেকে বাসা আর বাসা থেকে কলেজ, নিজেকে কেমন বন্দি বন্দি লাগছে। প্লিজ রুদ্র চলুন, আমার বিশ্বাস আপনারও ভালো লাগবে। রুদ্ধ বলল, যাব, এক শর্তে। আগে আমাকে ভাইয়া বলে ডাকো। ঠিক আছে ভাইয়া, চলেন এইবার। তুরকে দিয়ে ভাইয়ে ডাকাতে পেরে যেন রুদ্ধ বিশ্বজয়ের হাসি দিল। আর মনে মনে বলল, ভাইয়া ডাকবে না বলে তো লাফাচ্ছিলে, সেই তো ভাইয়া ডাকিয়ে ছাড়লাম। এইভাবে আমার পিছেও ছাড়াবো? আর মুখে বলল, চলো। রুদ্ধ বাইক নিয়ে এসেছিল, তাই তারা এখন বাইকে করেই যাবে। তুরকে বলল বাইকে উঠতে, তো তুর বাইকে উঠে রুদ্ধের কাঁধে হাত রাখলে রুদ্ধ ধমক দিয়ে বলে তার কাঁধে যেন হাত না দেয়। তুরও তো কম না, তুর বলে ওঠে, কাঁধে হাত দিব না তো কি করব? আমি যদি বাইক থেকে পড়ে যাই তখন কি হবে? তার দায় কে নিবে? শোনেন, আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো না, তাহলে দেখতেন আপনাকে জাপটে ধরে বসতো। আমি তো শুধু কাঁধেই একটু হাত রেখেছি। রুদ্ধ আর কিছু বলল না, কারণ সে জানে তুরের কথার সাথে সে পারবে না।
তুরকে একটা কথা বলে হাজারটা কথা শুনিয়ে দেবে। ওকে নিষেধ করেও লাভ নেই, তাই রুদ্র চুপ থাকার ভূমিকাই পালন করলো। রুদ্র বাইক স্টার্ট দিয়ে তুর রুদ্রের কাঁধে ধরে রাখলো, নয়তো সে পড়ে যাবে। রুদ্র তুরকে নিয়ে নদীর পাড়ে আসলো। সেখানে এসে তুরের চোখ গেল একটা কৃষ্ণচূড়া গাছের দিকে। তারপর তুর রুদ্রকে নিয়ে সেই কৃষ্ণচূড়া গাছের নিচে আসলো। তোর গাছের নিচ থেকে ফুল করিয়ে উপরে ছুঁড়ে মারলো। ফুলগুলো উপর থেকে ছড়িয়ে রুদ্র আর তুরের গায়ে পড়লো। তোর বাচ্চাদের মতো খিলখিল করে হেসে দিল। তারপর তোর রুদ্রকে বলল গাছ থেকে ফুলের ছোট্ট একটা ডাল যেন ছিঁড়ে দেয়। রুদ্র বিরক্ত মাখা মুখ নিয়ে ফুল ছিঁড়ে দিল। তোর সে ডালটি থেকে একটা ফুল ছিঁড়ে চুলে লাগালো আর বাকিটা হাতে নিয়ে ছবি তুলতে লাগলো। ছবি তোলা শেষে তোর রুদ্রকে বলল, কোনো এক সকালে হঠাৎ আপনার সাথে আমার দেখা, সেই রাস্তার কাছেই কৃষ্ণচূড়ার গাছের পাশে। আপনাকে যখন খুঁজে পাচ্ছিলাম না, তখন আমি প্রতিদিন সেই গাছের নিচে এসে আপনার জন্য অপেক্ষা করতাম, কিন্তু দেখা হতো না। অথচ দেখুন, আজ আপনাকে নিয়েই ওই রকম একটি কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছি। সত্যি, যদি আপনি মানুষটা আমার হতেন, কতই না ভালো হতো। আমি জানি না কখন আপনাকে নিজের করে পাবো কিনা, তবে যদি আপনাকে ভাগ্যক্রমে আমার করে পেয়ে যাই, তাহলে সেদিন আমি আপনাকে নিয়ে সেই কৃষ্ণচূড়া গাছের নিচে আসব। সেদিন আমি খুব খুব আনন্দ করব। আপনি আমাকে সেই গাছের নিচে দাঁড়িয়েই ভালোবাসি কথাটা বলবেন, কারণ কৃষ্ণচূড়া গাছের কাছেই তো আপনার সাথে আমার প্রথম দেখা। তাই আমার ইচ্ছা, এই গাছ থেকে একগুচ্ছ ফুল নিয়ে বলবেন, তোর ভালোবাসি, ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসি। আর আমিও সেদিন হাসি মুখে বলবো, হ্যাঁ স্বপ্নপুরুষ, আমিও আপনাকে বড্ড বেশি ভালোবাসি। তোর কথাগুলো বলতে বলতে কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেল। রুদ্র রেগে গিয়ে বলল, কি সমস্যা তোমার? তোমাকে বন্ধুত্বের স্থানে বসিয়েছি বলে কি যা ইচ্ছে তাই বলতে পারবে তুমি? তুমি না আমার বন্ধু হয়ে থাকতে চাও? তাহলে এখানে ভালোবাসার কথা কোত্থেকে আসছে? তোর রুদ্রের ধমক শুনে ঘোর কাটিয়ে উঠল। ইস, সে কি থেকে কি বলে ফেললো। নিজের করা ভুল মাথায় আসতেই রুদ্রকে বলল, সরি। আচ্ছা যাই হোক, রুদ্র চলুন নদীর পাড়ে বসা যাক। চলো। আর শোনো, নেক্সট টাইম থেকে এসব কথা ভুলেও বলবে না, আর এইসব ভুল ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলাই উঠতাম। তোর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুদ্রের সাথে গিয়ে নদীর পাড়ে বসলো। তারপর তোর রুদ্রের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আচ্ছা, আমাদের তো আজকেই ফ্রেন্ডশিপ হলো, সেই মোতাবেক তো হাতে হাত রেখে কথা দেওয়াই যায়। আমরা আজ থেকে বন্ধু হলাম, তাই না? রুদ্র তুরের দিকে ভ্রু উঁচিয়ে তাকিয়ে রইল। তারপর তুরের হাতের উপরে হাত রেখে বলল, তারপর সে হাত সরিয়ে ফেলল। তোর রুদ্রের কাছে আবদার করলো যাতে তাকে একটা গান শোনানো হয়। তারপর রুদ্র গান গাওয়া শুরু করলো। এভাবে তারা কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তুরকে রুদ্রই বাসার কাছে নামিয়ে দিয়ে গেল। সেদিনের মতো তুরের সময়টা খুব ভালোভাবেই কাটলো। তুর ভাবলো, রুদ্র যদি সবসময় তাকে এভাবে সময় দেয়, আর যদি তুরের সাথে একটু সহজ আচরণ করে, একটু ভালোভাবে কথা বলে, তাহলে তার আর কিচ্ছু চাই না। বন্ধুত্বের বন্ধনটা সব সময় অটুট থাকুক তাদের মাঝে, এটাই তার চাওয়া। যদি এই বন্ধুত্বটা কখনো ভালোবাসার রূপ নেয়, তাহলে তো তুরের আর আনন্দের সীমা থাকবে না। তবে ভালোবাসার রূপ না নিলেও তাদের বন্ধুত্বটা আমরণ থাকুক, এটাই চাওয়া। সময়টা এখন বিকেল। তুর মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে। সে দুপুরে খাওয়া দাওয়া করে ভাত ঘুম দিয়েছিল, যার দরুন এখন ঘুম থেকে উঠতে আর কিছু ভালো লাগছে না। নিজেকে কেমন একা একা লাগছে। আর তাছাড়াও আরেকটি কারণে তুরের মনটা বিষণ্ণ হয়ে আছে, কারণ গত দুদিন সে একবারের জন্য রুদ্রের দেখা পায়নি। রুদ্র তার চাচার বাসায় বেড়াতে গিয়েছে শহরের বাইরে, যার জন্য গত 2 দিন সে রুদ্রের দেখা পায়নি। আর রুদ্রকে ফোন দিলেও রুদ্র তার ফোন রিসিভ করেনি। এজন্য মনটা আরও বিষিয়ে উঠেছে। কেন রুদ্র এত অবহেলা করছে তাকে? সে এই অবহেলা নিতে পারছে না। সে তো বলেছে তাকে ভালোবাসতে হবে না, শুধু বন্ধুত্বের স্থানটা দিলেই হবে। তাহলে কেন রুদ্র তাকে এত অবহেলা করছে?
তোর এত সব ভাবতে ভাবতে আকাশের পানে চেয়ে হঠাৎ বিড়বিড় করে বলে উঠল, এমন কোনো দিন কি আসবে না যেদিন রুদ্র আমাকে নিজ থেকে খুঁজে বেড়াবে? সেটা বন্ধুত্বের খাতিরে হোক কিংবা ভালোবাসার। সে কি কখনোই আমাকে বুঝবে না? কেন আমি এত অবহেলা পাই? আমি কি এত অবহেলা পাওয়ার প্রাপ্য? আমার কি রুদ্রর থেকে দূরে সরে যাওয়া উচিত? কিন্তু আমি যে রুদ্রকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। আমি কিভাবে তার থেকে দূরে সরে থাকবো? হে সৃষ্টিকর্তা, এই পাওয়া না পাওয়ার ক্ষুদ্র জীবনে রুদ্রকে আমার করে দাও। আমার আর কিচ্ছু চাই না। আমার জন্য রুদ্রের মনে ভালোবাসার সৃষ্টি করে দাও। আর যদি তার মনে আমার জন্য ভালোবাসা না জাগে, তাহলে তার থেকে আমাকে অনেক দূরে সরিয়ে নাও, যাতে চাইলেও আর তার সংস্পর্শে না আসতে পারি। আমিন। তোর আকাশের দিক থেকে চোখ নামিয়ে চোখের পানি মুছে সে তার রুমে যাওয়ার জন্য উদ্যত হলো। রুমে যাওয়ার সময় মনে পড়ল এই মুহূর্তে তার মাকে ভীষণ প্রয়োজন। মায়ের কোলে মাথা রাখলে, মায়ের সাথে গল্প করলে তার মন এক নিমিষেই ভালো হয়ে যাবে। তাই সে মায়ের রুমের দিকে পা বাড়ালো। মা তাকে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? তোর চোখ মুখ এমন লাগছে কেন? মা, ঘুম থেকে উঠেছি, ভালো লাগছিল না, তাই তোমার কাছে আসলাম। তোর আমি অনেকদিন থেকেই খেয়াল করছি তুই কেমন যেন ছন্নছাড়া হয়ে যাচ্ছিস। আমি ভেবেছি তুই নিজে থেকেই আমাকে সব বলবি, তাই একবারই তোকে কিছু জিজ্ঞেস করিনি। কিন্তু এখন আর না, জিজ্ঞেস করে পারলাম না। বল না মা, কি হয়েছে তোর? তোর এতক্ষণ চুপটি করে মায়ের কথা শুনছিল, এখন সে জবাব দিল, বলল,